হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দুমুটো বিকেল গল্পের নতুন 2টা পর্ব নিয়ে চলে আসলাম। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নিয়মিতই আমাদের এই চ্যানেলে গল্প দেওয়া হবে, তো অবশ্যই গল্পটিতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর গল্পটি কেমন হলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পগুলো পড়বেন, তাহলে গল্পগুলো পড়তে আপনাদের আরও সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। তো আমি এখন বই পড়ব, তো আপনারা মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়ুন, না হলে আপনাদের অনেক সমস্যা হবে গল্প পড়তে। কোনটি থার্মোপ্লাস্টিক? থার্মোপ্লাস্টিক হলো অ্যালকাইলি। থার্মোপ্লাস্টিক কত ডিগ্রি বেশি তাপ সহ্য করতে পারে না? 150 ডিগ্রির বেশি তাপ সহ্য করতে পারে না। পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয় কেন? পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয় কেন? আদিকাল মানুষের আত্মরক্ষার হিসাবে পাথর ব্যবহৃত হয়। পাথর খুবই মজবুত, শক্ত, দীর্ঘস্থায়ী এবং আবহাওয়া ও পারিপার্শ্বিক প্রতিক্রিয়া পাথরে তেমন কোনো ক্ষতি সাধন করতে পারে না। তাছাড়া নির্মাণ সামগ্রীর মধ্যে পাথরের ন্যায় স্থায়িত্বশীল সামগ্রী আর একটিও নেই, বিধায় পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়। নির্মাণ উপযোগী পাথরের গুণাগুণ। নির্মাণ উপযোগী পাথরের গুণাগুণ হলো: নির্মাণ কাজের উপযোগী পাথরের গঠনশৈলী ও গঠন নিখুঁত হবে। এগুলো পর্যাপ্ত কাঠিন্য, ঘাত সহনীয়তা, শক্তি, ক্ষয়রোধ ক্ষমতা, আগুন, বিদ্যুৎ, তাপরোধক ক্ষমতা, কার্য সুবিধা থাকবে। তরল শোষণের ক্ষমতা খুবই নগণ্য হবে। ছিদ্র কম থাকবে এবং অত্যাধিক ভারী হবে। এগুলো আকর্ষণীয় বর্ণের ও সৌন্দর্যবর্ধক হবে ইত্যাদি। তো বন্ধুরা, যারা এখনও মোবাইলের সাউন্ডটি কমিয়ে নেন নাই, তা আপনাদের কাছে একটাই অনুরোধ, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পাথরের 6টি ব্যবহার ক্ষেত্র। নির্মাণ প্রকৌশলগণ নির্মাণের বিভিন্ন দিক চিন্তা করে পাথরকে নির্মাণের বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন। সাধারণত পাথর নিম্নে বর্ণিত কার্যসমূহতে ব্যবহার করা হয়: দেওয়াল, ভিত্তি, সুপারস্ট্রাকচার, কলাম ও পেডেস্টাইলে, ইমারতের অংশবিশেষ যেমন লিন্টেল, আর্চ, কার্নিশ, কুপিং, ব্লেড, ব্লক, সিল, গ্রানাইট ও মার্বেল পাথর হিসাবে। চারুকার্য, শিল্পকর্মের সম্মুখপৃষ্ঠ অলঙ্করণমূলক কাজে, পেভিংয়ের কাজে, ইমারত, রাস্তা ও ফুটপাতে, ভারী নির্মাণের, ড্যাম, ব্রিজ, টাওয়ার, ঠেস দেওয়াল, গাইওয়াল ইত্যাদিতে, রোড মেটাল হিসাবে ম্যাকাডাম রোডে, বিটুমিনাস রোডে ইত্যাদি। ইটের মাঠ পরীক্ষা ও ফিল্ড টেস্ট কাকে বলে? একটি ভালো ইট তার শুষ্ক অবস্থায় ওজনের চেয়ে শতকরা 20 ভাগের বেশি পানি শোষণ করবে না। ইটের ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো করা হয়। তার মধ্যে 1 নম্বরে হলো শক্তি পরীক্ষা, পানি শস্যতার মাত্রা পরীক্ষা, লবণের মাত্রা পরীক্ষা, আবহাওয়ার প্রতিকূলতার টিকে থাকার পরীক্ষা ইত্যাদি। পাগমিল কাকে বলে বা পাগমিল কি? স্বল্প সময়ে অধিক পরিমাণ নমনীয় আঠালো সমসত্ব ইটের কাদা তৈরি করার জন্য তলাবিহীন বালতির মতো লোহার তৈরি গোলাকার মোচাকৃতির যে পাত্র ব্যবহার করা হয় তাকে পাগমিল বলে বা পাগমিল নামে পরিচিত। উৎকৃষ্ট ইট দাহ্য নয় ও দহনে সহায়তা করে না। অধিক সিলিকাযুক্ত ইট তুলনামূলকভাবে অগ্নিরোধী। উৎকৃষ্ট ইটের তৈরি ইমারত সন্তোষজনকভাবে অগ্নিরোধী হয়। উৎকৃষ্ট ইট পানিতে
ভিজিয়ে রাখলে বা আয়তনের কোনো পরিবর্তন হয় না। ইটের মাঠ পরীক্ষা বা ফিল্ড টেস্টগুলো কী কী? পানি শোষণ, কম্প্রেসিভ স্ট্রেন্থ, কাঠিন্য, আকার আকৃতি এবং মাপ, শব্দ, গঠন, রং, দ্রবীত লবণের উপস্থিতি ইত্যাদি। দেশীয় পদ্ধতিতে ইট তৈরি ও ব্যবহারের ফলে পরিবেশের উপর কী বিরূপ প্রভাব পড়েছে তা সংক্ষেপে বর্ণনা করো। দেশীয় পদ্ধতিতে ইট তৈরিতে দেশের বিভিন্ন ইটের ভাটা গড়ে তোলা হয়েছে। ফলে দেশের বাজার ইটের একক জমির উপর উর্বর মাটি পুড়ে বিনষ্ট হচ্ছে। শুধু উর্বর জমি বিনষ্ট নয়, ইট ভাটা থেকেও যে দূষিত গ্যাস ও তাপ নির্গত হয় তা আশেপাশে জীবজন্তু, গাছপালা এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে এবং মানুষের স্বাস্থ্যহানি কারণ ঘটায়। ইট ভাটার জন্য অনেক সময় ফল গাছ কোনো ফলেই ধরে না বা ধরলেও তা অকালে ঝরে পড়ে। আধুনিক বিজ্ঞানীরা বলেছেন ইট ভাটা থেকে বায়ু দূষিত হচ্ছে। এর ফলে শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরের ভিতর ঢুকে যাচ্ছে, আর আমরা নিজেই অজান্তে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হৃদরোগ, শ্বাসযন্ত্রের বিভিন্ন অসুখ এবং ক্যান্সারের মতো জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নেবেন। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তেই থাকুন। আশা করি গল্পটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়ুন, তাহলে গল্পটি পড়তে আপনাদের আরও সুবিধা হবে। ব্রিক মোল্ডিং কি? ইটের উপযোগী কাদা দিয়ে প্রমাণ মাপের ইটের জন্য নির্দিষ্ট ফর্মায় ইট তৈরির প্রক্রিয়াকেই ব্রিক মোল্ডিং বলা হয়। ইট উৎপাদনের পরিবেশের উপর প্রভাব। ইটভাটায় জ্বালানি হিসাবে কাঠ পোড়ানো আইনগত নিষিদ্ধ থাকলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন এবং ব্যাপকভাবে ইটভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে। ইটের ভাটার কারণে শুষ্ক মৌসুমে বায়ু দূষণ বৃদ্ধি পায়। মূলত নিচুমানের জ্বালানি ও অনুপযোগীযুক্ত চিমটি ব্যবহারের কারণে ইটভাটাগুলো পরিবেশ দূষণ সহায় করছে। ইটভাটার চারপাশ ছড়িয়ে পড়ছে ছাই, ধুলা ও সালফার অক্সাইড সহ অন্যান্য ক্ষতিকর গ্যাস। আক্রান্ত এলাকায় অ্যাসিড বৃষ্টির মতো ক্ষতিকর প্রক্রিয়া স্পষ্ট হয়ে উঠছে। এছাড়া ইটভাটাগুলো শস্যহানি, ধাতব কৃষিকাজে ব্যবহার উপযোগী হয়ে পড়ছে। জমির উর্বরতা শক্তি এমনভাবে নষ্ট হয় যাতে আর কোনো ফসল হয় না, এবং এই জমিতে ফসল ফলালে ফসল সামান্য উৎপাদন হলেও গুণাগুণ ভালো হয় না, এবং এই জমিগুলোতে উর্বরতা শক্তি উন্নয়ন করতে দীর্ঘকাল সময়ের প্রয়োজন হয়। প্রতিকারের উপায়সমূহ। দূষণ ঠেকানোর চেয়ে দূষণ না হতে দেওয়াটাই বেশি উপযুক্ত পদ্ধতি। অর্থাৎ জ্বালানি হিসেবে কয়লার বদলে তেল বা গ্যাস ব্যবহার করা হয়, তাহলে ওই জনিত পানি দূষণ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তবে সীমিত সম্পদের অধিকারী আমাদের দেশের পক্ষে এমন ব্যবস্থা গ্রহণ করা খুবই কঠিন। এছাড়াও সর্বাধিক প্রচলিত এন্ড অফ দ্য পাইপ টেকনোলজি হিসাবে দূষণ সহ উপাদান প্রক্রিয়া শেষে দূষণ বায়ুকে পরিশোধন করা যেতে পারে। ইটের প্রকারভেদ। ইট সাধারণত দুই ভাগে ভাগ করা যায়: কাদা
কাঁচা ইট বা রোদ্রে শুকানো ইট, পাকা ইট বা পোড়ানো ইট। পাকা ইট বা পোড়ানো ইটকে আবার 4 ভাগে ভাগ করা যায়: প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, ঝামা ইট ইত্যাদি। অত্যাধিক পোড়া হওয়ার ফলে ঝামা ইটের উদ্ভব হয়। এই শ্রেণীর ইট কাদাজাত দ্রব্যের গুণাবলী প্রাপ্ত হয় এবং আকৃতি বিকৃতি দেখা দেয়। এগুলো প্রিকট ঝামা ইট নামে আখ্যায়িত করা হয়। এগুলো রাস্তায় খোয়ার কাজে এবং কংক্রিট কোর্সে এগ্রিগেট হিসাবে ব্যবহার করা হয়। কিছু কিছু ইট মাত্রা অতিরিক্ত তাপে পিণ্ডে পরিণত হয়। এগুলোকে ঝামা ইট নামে পরিচিত। এগুলো কঠিন ও ভঙ্গুর, তাই প্রকৌশল কাজে এগুলো ব্যবহার করা হয় না। বালি কাকে বলে বা বালি কি? বালি একটি গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী। কোয়ার্টাজ এর ক্ষুদ্র ক্ষুদ্র কণাই বালি হিসাবে পরিচিত। এগুলো মশলা, কংক্রিট ও ভরাটের কাজে বিশেষভাবে ব্যবহার করা হয়। উৎস অনুসারে বালিকে কি কি শ্রেণীতে ভাগ করা হয়? উৎস অনুসারে বালিকে 3 ভাগে ভাগ করা হয়: গর্তের বালি, নদীর বালি এবং সমুদ্রের বালি। গ্রেডিং এর দিক হতে বালির কয় প্রকার এবং কি কি? গ্রেডিং এর দিক হতে বালি 3 প্রকার: গ্রেনেড বালি, স্যান্ড বালি, ইউনিফর্ম গ্রেনেড বালি ইত্যাদি। তো বন্ধুরা, যারা এখনও মোবাইলের সাউন্ডটি কমিয়ে নেন নাই, তারা অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। বালির গ্রেডিং ও সূক্ষ্মতা কাকে বলে? বালির আকার বিতরণ। বালির গ্রেডিং পক্ষান্তরে বালির শুষ্কতার আকার মোটামুটি গড়পক্ষতা ধারণ প্রধান ইত্যাদি করে থাকে। বালির সূক্ষ্মতার গুণাঙ্ক এবং গ্রেডিংয়ের নির্দেশক নয়, বরং একই সূক্ষ্মতা গুণের বালির গ্রেডিং অগণিত ধরনের হতে পারে। এগ্রিগেটের গ্রেডিংয়ের মূলনীতি কি? গ্রেডিং বা কণার আকার বিন্যাসক্রমের মূলনীতি হলো স্থূল কণার মাধ্যমে ফাঁকগুলো পর্যায়ক্রমে সূক্ষ্মতার কণায় পূর্ণ হবে। অর্থাৎ যদি এগ্রিগেট ও কণাগুলো সম আকারের হয়, তবে এগুলোর মধ্যস্থ ফাঁক অধিক হবে এবং বিভিন্ন আকারের এগ্রিগেটের ফাঁক কম হবে। বালির গ্রেডিং কাকে বলে? বালির বিভিন্ন আকারের কণা বিতরণকে বালির গ্রেডিং বলা হয়। বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বা বালির এফএম কাকে বলে? বালির সূক্ষ্মতার গুণাঙ্ক একটি ইমোপেরিক্যাল সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়। একই গুণাঙ্ক মূলত বস্তুর আকার সম্পর্কে ধারণা দেয়। বস্তুর আকার যত ছোট হয়, এর সূক্ষ্মতার গুণাঙ্ক মান তত বেশি হয়। বস্তুর আকার যত বড় এবং ছিদ্র হয়, এর মান তত বেশি হয়। উপরের বড় ছিদ্রের ক্রমান্বয়ে ছোট ছিদ্রের আমেরিকান প্রমাণ চালনী
সাজিয়ে বালি চাললে সকল চালনীর অবশেষ পুঞ্জীভূত শতকরা হারকে 100 দ্বারা ভাগ করলে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বা এফএম পাওয়া যায়। বালির আয়তন স্ফীতি কাকে বলে? বালির আয়তন স্ফীতি হলো বালিতে নির্দিষ্ট মাত্রায় জলীয় কণা থাকলে বালি তার প্রকৃত আয়তন অপেক্ষা অধিক আয়তন প্রদর্শন করে। একে বালির আয়তন স্ফীতি বলা হয়। ভালো বালির ধর্মগুলো উল্লেখ করো। ভালো বালি সূক্ষ্মাগ্র বিশিষ্ট, কোনাকাদার এবং বিশুদ্ধ সিলিকায় গঠিত। এগুলো কাদা, পলি, জীবাশ্ম, শেল, লবণ ইত্যাদি অপদ্রব্য মুক্ত। এগুলো শক্তিধর, টেকসই, স্থায়িত্বশীল এবং আকারগত পর্যায়ক্রমিকভাবে সুবিন্যাস। সচরাচর ব্যবহার ক্ষেত্রগুলোতে 3% হতে 4% কাদা ও পলি থাকতে পারে। তবে নির্মাণ কাজের ব্যবহারের পূর্বে এগুলো ভালো বালির ধর্মগুলো: ভালো বালি সূক্ষ্মাগ্র বিশিষ্ট, কোনাকার এবং বিশুদ্ধ সিলিকায় গঠিত। বালি সূক্ষ্মতার গুণাঙ্ক এফএম নিম্নয়। 4 নং চালনীতে ইঞ্চিত বালি নির্দিষ্ট পরিমাণ নমুনা বালি দিয়ে উপরে ঢাকনা দিয়ে সতর্কতার সাথে প্যান চালনীগুলো সর্ব উপরে ঢাকনা সহ একত্রে আটকিয়ে যান্ত্রিক শোকার বা হস্তচালিত শোকার ভালোভাবে চেলে সচরাচর 5 থেকে 7 মিনিট। কোনো চালনী তার চেয়ে সূক্ষ্ম কণা পড়তায় চালনীর অবশেষে পৃথক পৃথক ওজন নিয়ে উপরের সকল চালনীতে শতকরা পুঞ্জীভূত অবশেষের পরিমাণ নির্ণয় করে সমষ্টিকে 100 দ্বারা ভাগ করলে বালির এফএম পাওয়া যায়। বালির আয়তন স্ফীতি ব্যাখ্যা করো। বালিতে একটি নির্দিষ্ট মাত্রায় জলীয় কণা বিদ্যমান থাকলে বালি তার প্রকৃত আয়তন অপেক্ষা অধিক আয়তন প্রদর্শন করে। এটাকে বালির আয়তন স্ফীতি বলা হয়। বালিতে 5% হতে 8% জলীয় কণার উপস্থিতিতে এগুলোর আয়তন স্ফীতি হয় 25 থেকে 40% এর মতো। সর্বোচ্চ আয়তন স্ফীতির পর বালিতে আরও পানি দিলে বালির প্রকৃত আয়তন ফিরে আসে। শুষ্ক বালিতে কম পরিমাণ পানি দিলে বালিকণার পৃষ্ঠে পানির প্রলেপন এবং পানির প্রলেপন ও বালিকণার পৃষ্ঠে মাঝে বাতাস আটকিয়ে আয়তন স্ফীতি ঘটে থাকে। বালিতে অধিক পরিমাণ পানি দিলে বালি নিমজ্জিত হওয়ার দরুন ফাঁকে আটকানোর বাতাস বুদবুদ আকারে বের হয়ে আসে। সিমেন্ট একটি উন্নত মানের জোড়ক পদার্থ কেন? কাজের ধরন ও মান অনুযায়ী সিমেন্টের প্রয়োজনীয় সিমেন্ট পাওয়া যায়। এর সাহায্যে কাজ করা সহজ, কাজের স্থায়িত্বশীলতা অধিক। প্রায় সকল প্রকৌশল নির্মাণেই এর ব্যবহার দেখা দেয়। তাই সিমেন্ট একটি উন্নত মানের জোড়ক পদার্থ। সিমেন্ট কত প্রকার ও কি কি? সিমেন্ট প্রধানত 2 প্রকার: কৃত্রিম সিমেন্ট আর একটা হলো প্রাকৃতিক সিমেন্ট। প্রাকৃতিক সিমেন্ট কি? 25 থেকে 40% কর্দম এবং বাদবাকি কার্বনেট অফ লাইম যুক্ত প্রাকৃতিক চুনাপাথর পুড়িয়ে এবং মিহি পাউডারে চূর্ণ করে প্রাকৃতিক সিমেন্ট পাওয়া যায়। নর্মাল সেটিং সিমেন্টকে পোর্টল্যান্ড সিমেন্ট বলা হয় কেন? নর্মাল সেটিং সিমেন্টের বর্ণ ইউরোপের ডারসেটে প্রাপ্ত পোর্টল্যান্ড পাথরের মতো বিধায় নর্মাল সেটিং সিমেন্টকে পোর্টল্যান্ড সিমেন্ট বলা হয়। তো বন্ধুরা, যারা এখনও মোবাইলের সাউন্ডটি কমিয়ে নেন নাই, অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়ুন, তাহলে গল্পটি পড়তে আপনাদের সুবিধা হবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং গল্পগুলো শেষ পর্যন্ত উপভোগ করুন।
আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রমিক্স কি? শুষ্ক পদ্ধতিতে সিমেন্ট তৈরির জন্য উপাদানসমূহের মিশ্রণকে রমিক্স বলা হয়। সিমেন্টের চুন কি কাজে ব্যবহার করা হয়? সিমেন্টের প্রয়োজনীয় ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেট তৈরি করে। এতে চুনের পরিমাণ কম হলে সিমেন্টের শক্তি কম হয় এবং তাড়াতাড়ি জমাট বাঁধে। তাছাড়া সিমেন্টের চুনের পরিমাণ অধিক হলে বা ব্যবহারের পর আয়তন বৃদ্ধি পায় এবং নির্মাণের ক্ষতিসাধন হয়। সিমেন্টের আয়রন অক্সাইডের কাজ। সিমেন্টের উপাদানগুলো পোড়ানোর কালে উচ্চতাপে ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়ামের সাথে আয়রন অক্সাইড বিক্রিয়া করে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাস তৈরি করে, যা সিমেন্টকে শক্তিশালী করে এবং ধূসর বর্ণ প্রদান করে। সাদা সিমেন্ট বলতে কি বোঝায়? সাধারণত চুনাপাথর, কাদা তৈরি কাঁচামাল ব্যবহার না করে আয়রনযুক্ত হোয়াইট চক, চীনাপাথর ও সিমেন্ট অন্যান্য কাঁচামাল দিয়ে সাদা সিমেন্ট তৈরি করা হয়। এগুলো বাণিজ্যিক নামেও পরিচিত। মোজাইক, সুইমিং পুল, গোসলখানা ইত্যাদিতে অলঙ্করণ এবং সৌন্দর্যবর্ধক কাজে সাদা সিমেন্ট ব্যবহার করা হয়। কার্যক্ষেত্রে সিমেন্টের পরীক্ষাগুলো কি কি? সচরাচর যে সমস্ত পরীক্ষাগুলো করা হয়ে থাকে, 1 নম্বরে সিমেন্টের রাস্তায় হাত দিলে, সিমেন্টের বস্তায় হাত দিলে ঠান্ডা অনুভূত হলে সিমেন্টটি বুঝতে হবে ভালো। পানিতে মুষ্টিবদ্ধ করে ফেলে দিলে যদি ডুবে যায় তাহলে বুঝতে হবে এটি ভালো সিমেন্ট। 2 আঙ্গুলের মাঝে নিয়ে ঘষা দিলে মিহি পাউডারের মতো মনে হলে বুঝতে হবে সিমেন্টটি ভালো। সিমেন্টের মুঠোতে জড়ো হয়ে থাকলে বুঝতে হবে সিমেন্টটি ভালো। সিমেন্টের ধর্মগুলা হলো পানি যোজন, জমাটবদ্ধতা, শুষ্কতা, নিখুঁততা, শক্তি ইত্যাদি। সিমেন্টের কি কি পরীক্ষা গবেষণাগারে করা হয়? সিমেন্টের যে সকল পরীক্ষাগুলো গবেষণাগারে করা হয় তার মধ্যে 1 নম্বরে হলো ক্ষুদহীনতা পরীক্ষা বা সূক্ষ্মতা পরীক্ষা, জমাটবদ্ধতার পরীক্ষা, ক্ষুদহীনতার পরীক্ষা, রাসায়নিক গঠন পরীক্ষা, শক্তি পরীক্ষা ইত্যাদি। সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতা ও চূড়ান্ত জমাটবদ্ধতা বলতে কি বোঝায়? সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতা ও চূড়ান্ত জমাটবদ্ধতা বলতে যথাক্রমে জমাটবদ্ধতার প্রারম্ভ ও সমাপ্তি সময়কে বোঝায়। ওপিসি এবং কম্প্রেসিভ সিমেন্ট এর মধ্যে পার্থক্য কি? পোর্টল্যান্ড সিমেন্ট হলো সবচেয়ে সাধারণ ধরনের সিমেন্ট যা বিশ্বজুড়ে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এটির মৌলিক উপাদান হিসেবে কংক্রিট, মর্টার ইত্যাদি ব্যবহার করা হয়। ক্লিংকার ও জিপসামের সাথে অন্য যে কোনো উপাদান মিশিয়ে যে সিমেন্ট তৈরি করা হয় তাই পিসিসি সিমেন্ট। বাংলাদেশের স্ল্যাব লাইমস্টোন, ফ্লাই এশ ও প্রযোজনা মেশানো হয়। সাধারণত ক্লিংকার 70 থেকে 85, জিপসাম 2 থেকে 3% এবং বাকি অন্যান্য উপাদান বিভিন্ন অনুপাতে এই সিমেন্টে ব্যবহার করা হয়ে থাকে। প্রাথমিক জমাটবদ্ধতা পরীক্ষা। স্বাভাবিক তরলে সিমেন্টের পেস্টের রাবার রিং পূর্ণ করে পোস্ট পূর্ণ রিংটি খাড়া দণ্ড বরাবর নিচের দিকে প্ল্যাটফর্মের উপর রেখে খাড়া দণ্ডের নিম্ন প্রান্তে 1 মিলিমিটার বর্গ প্রস্থচ্ছেদ সূচ সংযুক্ত করে সূচের নিম্ন প্রান্তে উপরের তলে স্পর্শ এনে স্বাভাবিকভাবে ছেড়ে দিলে যে সময় 35 মিলিমিটার প্রবেশ করে সিমেন্টের প্রধান পানি মিশ্রণের সময় হতে ওই সময় পর্যন্ত সময়কে জমাটবদ্ধতার সময় ধরা হয়। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগলো। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে।